হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজ এবং ক্লাসরুম অফ এলিটের লাস্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর এটা বলার কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো যে অনলি জাপানিজ নিয়ে আমাদের র্যান্ডম গ্রুপের একটা চিন্তা ভাবনা চলছে। হয়তো অনলি জাপানিজ চ্যানেলটা থাকছে না, এটা সেলও হতে পারে কিংবা সেল না হয়ে অন্য কোনো কন্টেন্ট আসতে পারে। তবে যে কন্টেন্ট আসবে তার উপর ভিত্তি করে এই চ্যানেলের নাম হয়তো দেওয়া হবে, যদি এই চ্যানেল থাকে আর কি। এবং নতুন করে আর একটা চ্যানেল বানানোর মতো ক্ষমতা আমার নেই। মানে আমি যে আরেকটা চ্যানেল কে ড্রামার জন্য খুলবো বা আরেকটা চ্যানেল যে সাউথ মুভির জন্য খুলবো, এরকম আমার পক্ষে সম্ভব না। অত এনার্জি আমার মধ্যে আর নেই। তো আমাদের যে 4টা চ্যানেল রয়েছে, ওই কন্টেন্ট সুইচ করে হোক যেভাবেই হোক চ্যানেলগুলো বাঁচানোর জন্য এই কয়টা চ্যানেলই আমরা রাখবো। এর বাড়তি চ্যানেল আমরা একটা বার করবো না। তো আমরা যদি আরেকটা চ্যানেল খুলি তাহলে যেটা হবে, অলরেডি আমাদের যে ভিউয়ার রয়েছে তারা আমাদের 4টা চ্যানেলে ভিডিও দেখে। তো আরেকটা চ্যানেল বাড়ানো মানে হচ্ছে তাদের 5টা চ্যানেলের ভিডিও দেখতে হবে, এবং এর ফলে যেটা হবে আমাদের সব চ্যানেলের ভিউ কমে যাবে। তো এমনিতে আমরা পারলে চ্যানেল কমাবো, বাট আর বাড়ানোর কোনো ইচ্ছা নাই। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা ক্লাসরুম অফ এলিটের সর্বশেষ ভিডিও, সিজন 1 এর সর্বশেষ ভিডিওটা সম্পর্কে জেনে আসি। এবং আজকের এই ভিডিওতে আমরা আয়নে কোজি সম্পর্কে পুরো ডিটেলস একটা ধারণা পেয়ে যাবো যে কেন আয়নে কোজিকে সবচেয়ে বড় লেভেলের ম্যানিপুলেটর বলা হয়, মানে মানুষকে দিয়ে যে কোনো কিছু করিয়ে নেয়। তো যাই হোক, এপিসোড নম্বর 12 প্রথমেই আমাদের ইবুকে দেখানো হয় সেকশন সির গত পর্বে কেমন বেমানি করেছে, এটা তো তোমরা সবাই দেখেছই। এবং সে কাউকে কল দিয়ে বলছিল যে সেকশন ডির কি কার্ড আমি পেয়ে গিয়েছি। আর অন্য দৃশ্যে আমাদের সেকশন এ বিভাগের স্পট দেখানো হয়, যেখানে ওই টাক্কু কাটসুরাগি ইবুকের সাথে কথা বলছিল। তো এখানে আমরা বুঝতে পারি সেকশন সির ইবু সরাসরি সেকশন এর যে কাটসুরাগি তার সাথে সম্পর্কিত। তো যাই হোক, কাটসুরাগি এখন ইবুকের কাছ থেকে মনে করো এই তথ্যটা পেয়ে, মানে কে লিডার আর কি সেকশন ডির, এই তথ্যটা পেয়ে সকল হিসাব নিকাশ করছিল যে ওরা কত পয়েন্ট পেতে যাচ্ছে। তো ও দেখতে পায় যে ক্লাস বি থেকে ওরা 350 পয়েন্ট এগিয়ে রয়েছে এবং বাকি সব সেকশন থেকে অনেক পয়েন্ট এগিয়ে রয়েছে। আর এদিকে আমাদের হরিকিতাকে দেখানো হয়, যাকে আয়না কোজি উদ্ধার করে একটা সুরক্ষিত জায়গায় এনেছে। তো হরিকিতা বলে আমি ওর পিছিয়ে পিছিয়ে গিয়েছিলাম, মানে ইবুকির কথা বলছে আর কি। আর ওই কার্ডটা চুরি করেছে, কিন্তু আমি ওর কাছ থেকে কার্ডটা রাখতে পারিনি, আর ও আমার এই অবস্থা করে দিয়েছে। তো আয়না কোজি তখন এগুলো শুনে বলে, হরিকিতা আমার মনে হয় তোমার এই পরীক্ষা থেকে বের হওয়া উচিত, আর ইবুকি এবং এই কার্ডের ব্যাপারটা আমি দেখে নেব। তো হরিকিতা বলে আমি এটা করতে পারবো না, যদি পরীক্ষা থেকে বের হয়ে যায় তাহলে সেকশন ডির অনেক পয়েন্ট কাটা পড়বে, আর এইভাবে আমি ক্লাসে এতে কখনোই যেতে পারবো না। আয়না কোজি বলে তোমার সেকশন এতে যাওয়ার এত তারা কিসের? হরিকিতা বলে আমি আমার ভাইকে দেখাতে চাই যে আমি কোনো অকর্মা নই। তো আয়না কোজি বলে এতে তোমার লাভ কি? তো হরিকিতা এটার উত্তর দেয় না। হরিকিতা অনেকটা এরকম বলে যে আমার যদি কোনো বন্ধু থাকতো কার্ডটা হয়তো চুরি হতো না। তো আয়না কোজি বলে এটার মানে হচ্ছে তোমার হয়তো বন্ধুর দরকার, তাই না? তো যাই হোক, এটা বলা ঠিক নয়, তবে এটাও সত্যি কথা, তুমি একা একা আসলে কোনো কাজ করতে পারো না। তবে চিন্তা করো না, আমি সবসময় তোমাকে সাহায্য করতে থাকবো। এবং কথায় কথায় আয়না কোজি করে কি কৌশলে হরিকিতাকে অজ্ঞান করে দেয়। আর তারপর হরিকিতাকে নিয়ে যায় হচ্ছে ওদের ক্লাস ম্যাম মিস সাইয়ের কাছে। তো এরকম একটা ম্যাডাম পাওয়া ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, বাংলাদেশের পোলাপান যদি এরকম ম্যাডাম পেত, শালারা ক্লাসে গিয়ে চুপি চাপে ভিডিও করে কত রিল যে আপলোড করতো, টিকটক রিল। তো যাই হোক, সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাডাম তখন হরিকিতাকে দেখে বলো ওর কি হয়েছে। আয়না কোজি বলে ও অনেক অসুস্থ, এর জন্য ওর একটু বিশ্রাম নেওয়া দরকার। ম্যাডাম তখন বলে এর মানে হলো হরিকিতাকে তাহলে ড্রপ আউট করতে হবে, তুমি তো এই ব্যাপারে জানো, এটা করলে তোমাদের পয়েন্ট কাটা পড়বে। আয়না কোজি বলে কোনো সমস্যা নেই, ওকে ড্রপ আউট করে নিন এবং এক সেফ হাউসে রেখে দিন। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আর এখানে সবাই হরিকিতা ড্রপ আউটের ব্যাপারে কথা বলছিল যে ওদের পয়েন্ট কাটা যাবে। আর অন্যদিকে আয়না কোজি ইউসোকে বলে যে কার্ডটা চুরি হয়ে গিয়েছে এবং এই কার্ড চুরি করার পেছনে সেকশন সিরো ইবুকের হাত ছিল। তো ইউসো এটা শোনার পরে ভাবতে থাকে ইবুকি কাজটা কিসের জন্য করবে। আর তারপরে বলে না, এটা ভেবে আমাদের তার কোনো লাভ নেই, কালকেও আমাদের লিডারের নাম নেবে, মানে বুঝতে পারছো কালকেই তো লাস্ট দিন। তো আয়না কোজি তখন বলে লিডারের নাম নেওয়া এবং হরিকিতা ড্রপ আউটের জন্য আমাদের 110 পয়েন্ট কাটা যাবে। তো ইউসো তখন বলে আমার কাছে মনে হচ্ছিল এই পরীক্ষাটা হয়তো আমাদের ক্লাস ডি কে 1 করে দেবে, কিন্তু এখন আমার মনে হচ্ছে এটাই হয়তো সেকশন ডি বা ক্লাস ডির শেষ হতে চলেছে। আর এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে সকল বাচ্চারা একসাথে ছিল এবং তাদের শিক্ষকদের সাথে ছিল। তো ক্লাস টিচাররা সকল লিডারদের একটা ফর্ম দেয় এবং বলে তোমাদের যা মনে হচ্ছে যে অন্য ক্লাসের লিডার কে হতে পারে তার নাম লিখে দাও, আর তোমার যদি এটা মনে হয় তুমি জানো না বা তুমি যদি বাদ দিতে চাও বাদও দিতে পারো। তো আমাদের এরপর ইচিও নোসিকে দেখানো হয়, মানে সেকশন বি, আর ও বলে আমরা যেহেতু 200 পয়েন্ট অলরেডি পেতে যাচ্ছি, আমরা কারো ক্লাস লিডারের নাম নিতে চাই না, ওটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। তো বুঝতেই পারছো সেকশন বি জেনারেলি ভদ্রলোকরা আর কি। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, সেকশন ডি কে দেখানো হয়, ওরা সবকিছু প্যাকিং করছিল। আর তখন সাকুরা, আমি সাকুরাকে অনেক মিস করবো সিরিয়াসলি, আর কাউকে মিস না করলেও। আর হচ্ছে সাকুরা আর একটা নাম যেন কি, এ নাম ভুলে গেলাম। আচ্ছা তোমার নামটা বলে দিও, কে হতে পারে? তো যাই হোক, সাকুরা আয়না কোজিকে বলে তোমার কি মনে হয় আমরা কত পয়েন্ট পাবো? তো আয়না কোজি এই কথার কোনো উত্তর দিতে পারে না। এবং এরপরে অবশেষে সকল ক্লাসের টিচার এবং শিক্ষকরা এক জায়গায় হয়। আর যখন রেজাল্ট ঘোষণা হবে, এখানে রুয়েন চলে আসে। তো কাটসুরাগি রুয়েনকে বলে তুমি অনেক ভালো কাজ করেছো, তোমার জন্যই ক্লাস এ 500 বেশি পয়েন্ট জিততে পেরেছে। এটা শুনে রুয়েন মুস্কি হাসে এবং বলে দাঁড়াও তোমাকে একটা মজাদার জিনিস দেখাই। এবং এই কথা শুনে কাটসুরাগি আশ্চর্য হয়ে যায় এবং ও ভাবে এই শালাকে আমাকেও পোল্টি দিয়ে কিছু করেছে নাকি, ওর মতলব কি? আর তখন আমাদের ফ্ল্যাশব্যাকে প্রথম দিনের সিন দেখানো হয়, যেখানে কাটসুরাগি এবং রুয়েন নিজেদের
মধ্যে কথা বলছিল, যেটা আমরা কয়েকটা আগের এপিসোডে দেখেছি। তবে আমাদের এটা দেখানো হয়নি ওরা কোন ব্যাপারে কথা বলছিল। তো রুয়েন মূলত কাটসুরাগিকে অফার দিয়েছিল একসাথে কাজ করার জন্য। তো সেই হিসেবে কাটসুরাগি রুয়েনকে বলেছিল আমরা আমাদের স্পটকে ঢেকে রাখবো যাতে অন্য ক্লাসের লোকেরা বুঝতে না পারে যে আমরা আসলে এখানে কি করছি। আর রুয়েন তখন ওকে বলেছিল তোমার কি মনে হয় আমরা এখানে পরীক্ষা দিতে এসেছি? ভাই আমার পরিশ্রম একদম পছন্দ না, তো এখানে আমরা ওর আসল উদ্দেশ্য জানতে পারি। তো প্রথম দিনেও সেকশনের সাথে একটা চুক্তি করেছিল যেখানে সেকশনের কে পয়েন্ট জিততে সাহায্য করবে সেকশন সি, বিনিময়ে সেকশন এ করবে কি ডাইরেক্টলি সেকশন সি কে 200 পয়েন্ট ট্রান্সফার করবে। আর এর বিনিময়ে সেকশন সির দায়িত্ব হচ্ছে সেকশন এ এর সকল ক্লাস লিডারের তথ্য দেওয়া। আর তখন কাটসুরাগি বলে আমি এটা তখনই তোমাকে বিশ্বাস করবো যখন তুমি লিডারদের কার্ডের ছবি দেখাবে, মুখে বললে বিশ্বাস করবো না, যাতে আমি তোমার উপর ভরসা করতে পারি। তো এই চুক্তিতে রুয়েন রাজি হয়ে যায়। আর এরপরে রুয়েন করে ওর ক্লাসের দুজন কানাডা আর ইবুকে মেরে গুপ্তচর হিসেবে বাইরে পাঠিয়ে দেয়। তো এখানে কানাডা গিয়েছিল হচ্ছে সেকশন বি তে ইসিওনোসের ওখানে, আর ইবুকে এসেছিল সেকশন ডি তে। জানোই তো কি হারামজাদার এই কামটা করছে কি। আর এরপর আমাদের কাহিনীর দ্বিতীয় দিনের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে রুয়েন তো ওর পুরো 100 পয়েন্ট শেষ করে ফেলেছে এবং ইচ্ছা মতো মজা করছে। তারপরেও করে কি ইবুকে এবং কানাডাকে ছাড়া বাকি সবাইকে ড্রপ আউট করে দেয়, কিন্তু নিজেকে থেকে যায় এবং ক্যাম্পিং করা শুরু করে। আর এখানে আমাদের আরেকটা বিষয় বলা হয় যে সেকশন এরও কিন্তু দুইটা গ্রুপ রয়েছে, অর্ধেক হচ্ছে কাটসুরাগির কথা শুনে, অর্ধেক হচ্ছে ওই মেয়ে সাগায়ানাগির কথা শুনে। আর তখনই দৃশ্যের পরিবর্তন হয় আর আমাদের রয়্যালে তাবু দেখানো হয় আর যেখানে সায়ানাগির লোকেরা ওকে সাহায্য করছিল। তো মূলত সায়ানাগির কথায় সেকশন এর একটা ছেলে ওদের স্পটের অপব্যবহার করেছিল যাতে ওদের সেকশনের পয়েন্ট কমে যায় এবং কি হবে কাটসুরাগির দোষ হবে পয়েন্ট কমে যাওয়ার জন্য এবং ওর উপর থেকে ভরসা উড়ে যাবে। এটাই হচ্ছে সায়ানাগির টেকনিক আর কি। আবার সেই ছেলেটাই করেছে কি রুয়েনকে সেকশনের ক্লাস লিডারের নামও বলে দিয়েছিল। মানে এখানে ট্রিপল গেম খেলা হচ্ছিল, একটা রুয়েন আর কাটসুরাগির সাথে আরেকটা হচ্ছে সায়ানাগি, কাটসুরাগি আর রুয়েনের মধ্যে। তো যাই হোক তখন রুয়েন বলে ওঠে আমরা ভাবতেও পাইনি যে ইবুকের ক্যামেরা খারাপ হয়ে যাবে। তো ক্যামেরা খারাপ হওয়ার জন্য রুয়েনকে ব্যক্তিগতভাবে কাটসুরাগিকে ওই কার্ডটা দেখানো হয়েছে, কি কার্ড যেটা হরিকিতার কাছে ছিল। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, সপ্তম দিনের দৃশ্য দেখানো হয় ফলাফল প্রকাশের দিন। তো তখন ওদের খুঁজতে খুঁজতে সকল শিক্ষক চলে আসে এবং রুয়েনকে ওই ফর্ম ফিল আপ করতে বলে। তো ওর মধ্যে ক্লাসের লিডার হচ্ছে ইখ, ক্লাস বি লিডার হচ্ছে ইচিহিরো এবং ক্লাস ডি লিডার হচ্ছে হরিকিতা এবং ক্লাস ওয়াটারমেলনের লিডার হচ্ছে সাকুরা। তো যাই হোক রুয়েন খুব খুশি এবং এটা ভেবে ভাবতে থাকে যে শুধুমাত্র লিডারদের নাম বললেই 150 পয়েন্ট পেয়ে গেল হুদাই, সাথে মজা করলো ফাও ফাও। আর এর সাথেও যে জায়গাটা দখল করেছিল স্পট সেটার পয়েন্টও যোগ হবে। তো এইসব হিসাব রুয়েন তার নিজে নিজে করছিল। তো যাই হোক অবশেষে ফলাফল প্রকাশ করা হয়। তো এখানে ফলাফল যখন প্রকাশ হয় ব্যাপারটা এমন বিষয় দাঁড়ায় যে সেকশন সির পয়েন্ট ঘোষণা করা হয় 0। তো এটা শোনার পরে রুয়েন তো মনে করে টোটাল ঝুলন্ত পায়খানা থেকে ডাইরেক্ট পায়খানায় পড়ে যায়। আর তৃতীয় স্থানে ছিল সেকশন এ 120 পয়েন্টের সাথে, দ্বিতীয় স্থানে ছিল সেকশন বি 140 পয়েন্টের সাথে ইচিওনোচিরা, আর প্রথম স্থানে ছিল সেকশন ডি আয়নাগোজির দল 225 পয়েন্টের সাথে। কিভাবে পেলো ভাই ওরা এত পয়েন্ট, এটাও তোমরা একটু পরে জানতে পারবে, এটাই তো টুইস্ট। তো এটা শোনার পরে সেকশন ডির সবাই তো মনে করো অবাক হয়ে যায় এবং খুশির ঠিকানা থাকে না, সবাই আনন্দ করতে থাকে। আর ওদেরকে প্রথম অবস্থানে দেখে বাকি সব ক্লাসের লোকেরা একদম আশ্চর্য হয়ে যায় এবং ভাবতে থাকে ওরা কেমনে প্রথম হইতে পারে ভাই, কোন পাগলা বাবার তাবিজ নিল। তো এর সাথে সাথে এই পরীক্ষার দৃশ্য শেষ হয়ে যায়। তো যাই হোক এরপর সেকশন ডির সবাইকে আমরা ওই ক্রুজ শিপে কোয়েনজির সামনে দেখতে পাই। কোয়েনজি মানে হচ্ছে যে হারামজাদা ফার্স্টে পালিয়েছিল। তো কোয়েনজি বলে না তেমন কিছু না, আসলে দেখো আমি সারা বছর কয়েক হাজার টাকা খরচ করে ফ্যান হানসাম মেখে যতখানি ফর্সা হয়েছিলাম আমি চাই না ওই টেস্ট দিতে গিয়ে অতটুকু কালো হয়ে যায়। তো এই জন্য আমি শিপে ফিরে এসেছিলাম। মানে এটা আমার কথা, কিন্তু অ্যাকচুয়ালি ওর কথা হচ্ছে যে ওর একটু আঘাত লেগেছিল, এই জন্য শিপে ফিরে এসেছিল। তো এটা শোনার পর বাকি কেউ তেমন রিয়াকশন না করলেও সুডো রেগে যায়, কারণ সুডো তো জানোই এটা হচ্ছে ব্লু লকের 12 আর কি, পাশায় সবসময় বারুদ লেগেই থাকে। আর অন্যদিকে আয়নাকোজি তো চুপচাপ ছিল, মনে করে এটা হচ্ছে আমাদের ডেমোস্লারের গিয়েও কোনো কথা নেই চুপ। তো যাই হোক কিন্তু আয়নাকোজিকে হরিকিতা স্টক করে এবং বলে এই সবকিছু তোমার জন্য হয়েছে তাই না, তুমি বলো তো এটা কিভাবে করলে। আর এরপর এই দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা সেকশনের সাগায়ানাগিকে দেখি। তো সাগায়ানাগি তো খুব খুশি যে ওর পয়েন্ট কমে গিয়েছে সেকশনের। এর ফলে যেটা হয়েছে কাটসুরাগির যে ক্যাপ্টেন্সির ইনফ্লুয়েন্স ছিল সেটা কমে যাবে ক্লাসের মধ্যে। আর তারপর সেকশন এর সেই বাচ্চাকে দেখানো হয় যে কিনা সাগায়ানাগির পক্ষে এবং মনে করো রুয়েনের সাথে মিলে কাটসুরাগিকে ধোকা দিয়েছিল। তো সবাই যখন সেকশনের কাটসুরাগির উপর চিল্লাচিল্লি করছিল তখন এই ছেলেটা পৌঁছে এবং আবরুষকে দেয় এবং বলে কাটসুরাগি তুমি একটা অযোগ্য অপদার্থ এবং খারাপ একটা লোক। আর কাটসুরাগি তখন বলে আসিমতো তুমি রুয়েনের সাথে আমাকে চালটা দিয়েছিলে তাই না, আর তুমি ওকে সেকশনের লিডারের নাম বলেছিলে। আসিমতো তখন এটা কোনো জবাব দেয় না, সেখান থেকে চলে যায়। আর অন্য দৃশ্যে ইচিওনোচি ওদের ক্লাসের একজনের ছেলের সাথে বসেছিল আর তখনও বলে ম্যাডাম কি বলেছিল জানো এই পয়েন্ট দিয়ে সবকিছু কেনা যাবে। আর অন্য দৃশ্যে আমরা দেখি ইচিওনোচি ওদের ক্লাসের একজন ছেলের সাথে বসেছিল আর তখনও বলে ম্যাডাম কি বলেছিল জানো পয়েন্ট দিয়ে সবকিছু কেনা যাবে এমনকি সেকশন এর জায়গাও। আর এরপরে আমরা রুয়েন এবং ইবোকের দৃশ্য দেখি আর রুয়েন তখন ইবোকে বলে তুমি কি জানো তোমার জন্য আমরা 0 পয়েন্ট পেয়েছি, আর এর কারণ হলো আমরা সেকশন ডি লিডারের নাম ভুল বলেছি। তো এখানে ব্যাপারটা বুঝে বলছি, তোমার কাছে প্রশ্ন হতে পারে যে সেকশন এর লিডারের নাম তোরা বলতে পেরেছিল তারপরে ওরা 0 পেলো কেন। অ্যাকচুয়ালি তোমার তো জানো একটা রিস্ক নিতে হবে, যদি তুমি বলতে পারো তাহলে তুমি 50 পয়েন্ট পাবে, না বলতে পারলে মাইনাস হবে। তো সেকশন এরটা ওরা অ্যাকুরেট বলতে পারলেও সেকশন ডিটা মনে
মনে করো অ্যাকুরেট বলতে পারেনি। তার মানে কি হরিকিতা অবশ্যই লিডার ছিল না। এর পরের দৃশ্যে আবার আয়নাকোজি এবং হরিকিতার উপর দেখানো হয়, আর তখন আয়নাকোজি হরিকিতাকে বলে দেখো তুমি আসলে লিডার ছিলেই না। হরিকিতা তখন বলে কার্ডে তো আমার নামই ছিল। তো আয়নাকোজি তখন হরিকিতাকে কার্ড দেখায় যেখানে আয়নাকোজির নাম লেখা ছিল। তো হরিকিতা বলে এটা কিভাবে হতে পারে। তো আয়নাকোজি তখন সমস্ত ওর যে প্ল্যান ছিল সেটা বলতে থাকে। তো অ্যাকচুয়ালি আয়নাকোজি পরীক্ষা শেষ হওয়ার একবারে আগ মুহূর্তে লিডারের নাম পরিবর্তন করে দিয়েছিল এবং ও খুব ভালো মতোই জানতো যে বৈধ কোনো কারণ ছাড়া লিডার পরিবর্তন করা যাবে না। আর ও প্রথম থেকে জানতো ইবুকি ওদের উপর নজর দিচ্ছে, আর এই কারণে ও প্রথমে ইবুকির ক্যামেরা নষ্ট করে দিয়েছিল, যার ফলে ইবুকিকে ডাইরেক্ট কার্ডটাই চুরি করতে হয়েছে, মানে ছবি তুলে নিয়ে যেতে পারেনি। আর আয়নাকোজি অপেক্ষা করছিল যে হরিকিতার অবস্থা যাতে এত খারাপ হয়ে যায় যার জন্য ওকে ড্রপ আউট করতে হয়। আর এর জন্যই হরিকিতাকে জল আনার জন্য ও ইমাউচিকে বলেছিল হরিকিতার মাথার উপর মাটি দিতে। আর ইমাউচি এই কাজটা করেছিল কারণ সাকুরার ইমেল অ্যাড্রেস পাবে সেই লোভে আর কি। চিন্তা করো সাকুরার জন্য কে না পাগল হবে। তবে এখানে লক্ষ্য হরিকিতার মাথায় মাটি দেওয়ার আগে হরিকিতার কাছ থেকে ও কার্ডটা দেখতে চেয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর ওটাও এমন সময় দেখতে চেয়েছিল যখন ইবোকে ঠিক ওর পেছনে ছিল, যাতে ইবোকে হরিকিতাকে টার্গেট করে। আবার এদিকে হরিকিতাকে তারপর মাটি দিয়েছিল, যার ফলে হরিকিতার চুল খারাপ হয়ে যায় এবং ও ওসুল করতে যায় এবং এই সুযোগের সদ্ব্যবহার করে ইবোকে এবং ও কার্ডটা চুরি করে নেয়। আর তারপর যে ক্যাম্পে আগুন লাগানো হয়েছিল সেটা আয়নাকোজি লাগিয়েছিল যাতে এই সুযোগে ইবোকে এখান থেকে পালিয়ে যেতে পারে। আর ওইদিকে পালিয়ে যাওয়ার পরে সে রুয়েনকে কার্ডটা দেখায় যেখানে হরিকিতার নাম ছিল। তো ওরা সবাই এটাই ভাবছিল যে হরিকিতাই লিডার, আর এই জিনিসটারই সদ্ব্যবহার করেছে হচ্ছে আয়নাকোজি। আর তাছাড়া আয়নাকোজি তো তোমরা জানো প্রথম দিনই জানতে পেরেছিল যে সেকশন এর লিডারকে। আর তাছাড়া আয়নাকোজি এটাও জানতো যে রুয়েনও এই আইল্যান্ডে রয়েছে এবং রুয়েনের কাছে রেডিও দেখে এটা বুঝতে পেরেছিল যে রুয়েনই সেকশন সি লিডার। এটা একেবারে শিওর, সহজে বোঝা যায়। কিন্তু সেকশন বি লিডার কে আয়নাকোজি এটা অন্য ক্লাসের ছেলেদের যে বের করে নিয়েছিল যাতে করে ক্লাস বির পয়েন্ট কমে যায়। আর এই পরিকল্পনার কারণে ওদের ক্লাস পয়েন্টে সবচেয়ে বেশি জিতে গিয়েছে। তো হরিকিতা তখন আয়নাকোজিকে বলে তোমার তো কোনো আগ্রহ নেই সেকশন এতে যাওয়ার, তাহলে তুমি সেকশন ডি কে কেন জিতালে। আয়নাকোজি যখন উত্তর দিতে গিয়েছিল তখনই সেকশন ডি সবাই এখানে চলে আসে। এর সাথে সাথে সবাই তো হরিকিতাকে ধন্যবাদ জানাচ্ছিল, ওরা ভাবছিল এর পেছনে হরিকিতার হাত রয়েছে। আর তখন কুশিদা, মানে আমি এই কুশিদার কথাই বলছিলাম, আমি শুধুমাত্র ওয়াটারমেলন গার্ল সাকুর এবং কুশিদাকেই মিস করবো। তাছাড়া আর অনেকেই আছে, ইচিনোসেও কম না, কিরসেও কম না। তো যাই হোক কুশিদা আয়নাকোজির কাছে যায় এবং বলে হরিকিতা অনেক ফেমাস হতে পারে কিন্তু ওকে আমি এখনো ঘৃণা করি, মানে মেয়েদের একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, এটা কি হতে পারে। তো যাই হোক এর সাথে সাথে এই দৃশ্য শেষ হয়ে যায়। আর এর পরের দৃশ্যে আমরা আয়নাকোজিকে তার ম্যাডামের সাথে দেখতে পাই। আর ম্যাডাম বলে যে লোকটা তোমাকে স্কুল থেকে বের করতে চাচ্ছে সে হচ্ছে তোমার নিজেরই বাবা। কেন বের করতে যাচ্ছে এটা একটা বিগ প্রশ্ন, যেটার উত্তর আমাদের দেওয়া হয় না। আর এর সাথে সাথে এই সিজনের শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় যেখানে হরিকিতা আয়নাকোজির কাছে এসে ধন্যবাদ দেয়, কিন্তু এটাও বলে তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, সুতরাং এটা কখনোই ভেবো না যে তোমাকে আমার প্রয়োজন, তবে হ্যাঁ আমি অবশ্যই তোমাকে আমার বন্ধু হিসেবে ভাবি। তো হরিকিতা আয়নাকোজির সামনে আরো অনেক কিছু কথা বলছিল, মানে অনেক বকবক করছিল, বাট আয়নাকোজি তার নিজের মনে অনেক কিছুই ভাবছিল। আয়নাকোজি বলে তুই আমাকে বন্ধু ভাবলে কি না ভাবলেই তাতে আমার বাল ছেড়ে গেল। আমি কখনো তোদেরকে নিজের বন্ধু হিসেবে ভাবিনি, তোকেও না, কুশিদাকেও না, সাকুরাকেও না, ইউসোকেও না, কাউকেও না। তোরা জাস্ট আমার জন্য একটা টুলস, এর বেশি কিছু না। আর আমি আমার লক্ষ্য অ্যাচিভ করতে তোদের জাস্ট ব্যবহার করব এবং এর জন্য যারই স্যাক্রিফাইস করতে হোক না কেন আমি সেটা করব। আর হ্যাঁ আমিই জিতবো। আর এরই সাথে সাথে এপিসোডটা শেষ হয়ে যায় এবং প্রথম সিজনে শেষ হয়ে যায়। তো যাই হোক আয়নাকোজি লাস্টে খেলটা দেখিয়ে দিল যে আসলে আয়নাকোজি কারো নয়, আয়নাকোজি শুধুমাত্র নিজের। আর আমি তো ক্লাসরুম অফ এলিটের জাস্ট 3টা সিজনের একটা সিজন দেখলাম, তবে যারা ফুল সিজন দেখেছে তাদের কাছ থেকে আমি যেটা জানতে পেরেছি যে ক্লাসরুম অফ এলিটের যারা ফ্যান রয়েছে, যারা ফুল সিরিজটা দেখেছে, তারা বেশিরভাগই নাকি আয়নাকোজির মতো একটা পার্সোনালিটির পার্সন হতে চায়, যে পুরো স্বার্থপর, সবাই ইউজ করবে, কোনো ইমোশন নাই, মানে ওর মতো হতে চায় সবাই আর কি। বাট আমার যেটা মনে হয় এইভাবে স্বার্থপরের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। দিন শেষে মনের ভাব প্রকাশ করার মতো যদি একটা ভালো বেস্ট ফ্রেন্ড না থাকে তাহলে উইনার হলেই লাভ কি। তো যাই হোক আজকের মতো আমি দিয়ে নিচ্ছি, আজকের মতো না, কথাটা হবে এরকম, আমি নিশ্চিত নই যে এটাই এই চ্যানেলের আমার লাস্ট ভিডিও কিনা, তবে আমি কিসের জন্য বেশি মন খারাপ করছি না, হতে পারে এটা আমার লাস্ট ভিডিও না, মানে এই চ্যানেল থাকবে, হয়তো কন্টেন্টটা চেঞ্জ হতে পারে, তবে এখানে আমরা কোন কন্টেন্টটা আনবো সেটা নিয়ে আমরা চিন্তা করছি আর কি। ওটাকে আমরা কে ড্রামা আনবো নাকি সাউথ ইন্ডিয়ান মুভির কোন সেকশনের সিনেমা আনবো, এটা নিয়ে আর কি আমাদের মধ্যে আলোচনা চলছে। যেটাই আসুক সাথে থেকে ভালো থেকো। আর তোমাদের একটু বুঝতে হবে, দেখো আমরা আসলে প্রফেশনাল ইউটিউবার, এত বছর বয়স হয়ে গিয়েছে, সরকারি চাকরি করার বয়স নেই, আর কোনো কিছু করার বয়স নেই, আমাদের করার মতো শুধুমাত্র ইউটিউবিং আছে। তো যে কয়টা চ্যানেল আছে আমাদের এই কয়টা চ্যানেলকে যে কোনো ভাবে টিকিয়ে রাখতে হবে যাতে অন্তত আমরা সার্ভাইভ করতে পারি বা কিছু করতে পারি। এখানে আবেগের আসলে কোনো স্থান নেই। আমরা যতটুকু কষ্ট করছি সেম কষ্ট করে যদি এর চেয়ে আরেকটু বেশি আউটপুট আনা যায় আমরা তো ওইটাই চেষ্টা করব। এবং একটা চ্যানেল প্রতিষ্ঠিত করার চেয়ে তার ভিউয়ার্সদের ধরে রাখা অনেক বেশি কঠিন। তো টিকে থাকার জন্য বিবর্তন হচ্ছে একটা প্রসেস, বিবর্তন তোমার করতে হবে, আবেগে থাকলে হবে না। তো যাই হোক আমি অনলি জাপানিজ চ্যানেলটাকে অনেক বেশি মিস করবো, তবে আমার ইচ্ছে ছিল যে অনলি জাপানিজ চ্যানেল এভাবে আছে এভাবেই থাক, এখানে এনিমি চালাই, অ্যানিমেশন এনিমি চালাই, প্রয়োজনে কে ড্রামার জন্য আরেকটা চ্যানেল বানাই, কিন্তু এত কাজ করবে কে, আমার ক্ষমতাই নাই কাজ করার, এত কাজ করার সেই বয়স, সেই ক্ষমতা, সেই এনার্জি আমার আর নাই এখন। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থেকে সুস্থ থেকো এবং কি বলবো তোমরাই কমেন্টে জানিয়ে দিও যে কে ড্রামা নাকি সাউথ মুভিজ। আমি বিদায় নিচ্ছি, বাই, আল্লাহ হাফেজ।
classroom of the elite, Ayano Koji is considered to be the most effective student, because other students have flaws and are vulnerable to some extent. Ayano Koji's flaw is that he hides his true potential and extraordinary abilities. His teacher was able to figure this out because he scored a perfect 50 in all of his test subjects. It is because he wants to look like an average guy in front of others, because maintaining his persona helps him get close to others and manipulate them to his advantage. He is an inborn politician who has the ability to perceive the emotion of others with pinpoint accuracy. That's why he likes to capitalize on people's instincts of looking down on someone by either using them or destroying them. Did you know that?